লিফট দিন না। রোহিত, বাবা তুই কি আজও রাত জেগে পড়বি? রোহিতের মা বললেন। রোহিত বলল, মা জানোই তো এই শনিবারের পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে আমার প্যারাসাইকোলজির পেছনে 4 বছরের পরিশ্রম সব ব্যর্থ যাবে। মা রোহিতের ছোট্ট ভাগ্নি সুপর্ণা জিজ্ঞেস করলো, তুমি তো ভূতে বিশ্বাস করতে না, তো তুমি কেন এই প্যারানর্মাল ইনভেস্টিগেটর হতে চাচ্ছ? তুই উত্তর পাবি, তার আগে প্যারানর্মাল ইনভেস্টিগেটরের কাজ তো শোন। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা শুধু ভূতের খোঁজ করে না, তাদের আসল কাজ হলো কোনো ঘটনা যা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা অসম্ভব সেগুলির পেছনে রহস্য বার করা। এবার শোন আমার ভূতে বিশ্বাস করার কারণটা। 4 বছর আগের কথা। আমি তখন একটি কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজের শেষ বর্ষের ছাত্র। ফাইনাল পরীক্ষা তখন শুরু হয়নি। আমি তখন কলকাতায় একটু হস্টেলে থাকতাম, তাই আমি আর আমার একটা রুমমেট সূর্য হোস্টেলের পাশে একটা জঙ্গলের গাড়ি নিয়ে ঘুরতে গেছিলাম। ফিরতে রাত হয়ে গেছিলো। আমরা ঠিক করেছিলাম যে আমরা ওই হোস্টেলে সেই রাতে ফিরব না, তাই ওই রাতে শহরের এদিক ওদিক ঘুরছিলাম। সূর্য বলল, ভাই আজকে বাসন্তী হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাই। অনেকের মুখে শুনেছি ওই হাইওয়েতে নাকি একটি মেয়ের আত্মা গাড়ি চালকদের থেকে লিফট চায়। ও নাকি ওই হাইওয়েতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল অনেক আগে। আমি সূর্যকে থামিয়ে দিয়ে বললাম, তাহলে ভাই চল এখন একটু এদিক ওদিক ঘুরে কোনো হোটেলে একটু কিছু খেয়ে নিয়ে আমরা রাত 1টার সময় ওদিক মানে বাসন্তী হাইওয়েতে যাবো। সে বলে, ঠিক আছে ভাই। তারপর আমরা এদিক সেদিক ঘুরে হোটেলে রুটি আর মাটন কষা খেয়ে বাসন্তী হাইওয়ের উদ্দেশ্যে রওনা হলাম। সাথে 1 প্লেট মাটন কষা প্যাক করে নিলাম, মানে সুপর্ণা ধরে নি। আমি আর সূর্য, বড়রা যা করতে না করেন ভূত প্রেতের বিষয়ে, আসলে আমরা সেগুলিই করছিলাম। যেরকম শ্মশান বা কবরস্থান বা নির্জন এলাকা দিয়ে গেলে মিষ্টি জিনিস, আমিষ যেমন মাছ মাংস বহন করতে নেই। আমি আর সূর্য মাংস নিয়ে বাসন্তী হাইওয়েতে যাচ্ছিলাম। হঠাৎ মাঝ রাস্তায় একজন বিয়ের কোণার সাজে মহিলা গাড়ি দাঁড়িয়ে লিফট যাচ্ছিল। তার মুখে ছিল ভয়ের ছাপ, যেন সে কাউকে ভয় পাচ্ছে। আমি যেহেতু গাড়ি চালাচ্ছিলাম, গাড়ি থামিয়ে বললাম, দিদি এত রাতে এখানে, তাও এই নির্জন রাস্তায়? উল্টো বলে, দাদা আমি পালিয়ে এসেছি, আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে। দৌড়োতে দৌড়োতে পাও মুচকে গেছে। দাদা আমাকে শিয়ালদা স্টেশন অবধি লিফট দিন না প্লিজ। ও মুখটা দেখে আমার একটু মায়া হলো। বললাম, দিদি উঠে পড়ুন গাড়িতে, স্টেশন অবধি পৌঁছে দেবো আমরা। উনি গাড়িতে উঠলেন। মাংসের প্যাকেটটা গাড়ির ড্যাশবোর্ডে সূর্যের সামনেই রাখা ছিল। হঠাৎ আমার মাথায় প্রশ্ন এলো। আমার এটা বদ অভ্যাস না সুঅভ্যাস ঠিক জানি না, কিন্তু আমার মাথায় প্রশ্ন যখনই আসে জিজ্ঞাসা করি। আমার অভ্যাস অনুযায়ী জিজ্ঞাসা করলাম, দিদি আপনি কি জানতেন না যে এই রাস্তা ভৌতিক? যদি জানতেন আপনি কি বলতে পারবেন কেন? মহিলাটি ঠান্ডা স্বরে উত্তর দিলেন, জানতাম। এই রাস্তা ভৌতিক হওয়ার কারণ হলো ঠিক যেখান থেকে আপনারা আমার পিক করলেন, এক্স্যাক্ট সেই জায়গায় 10 বছর আগে এক মহিলা কোণের সাজে ওই রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছিল। হঠাৎ একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিল। তিনি ওখানেই মারা যায়। তারপর একটু থেমে বললেন, এখানে গাড়ি থামান। সূর্য বলল, আমরা তো জঙ্গলই পেরোইনি। আমি কিছু একটা বুঝতে পেরে গাড়ি থামিয়ে সূর্যকে থামতে ইশারা করলাম। তারপর পিছনে না ফিরে বললাম, দিদি আপনি নামুন। উনি বেশি কিছু না বলে নেমে গেলেন। গাড়ি থেকে খালি পায়ে নামার সময় মৃদু একটা যে আওয়াজ পাওয়া যায় তাও পাওয়া যায়নি। লক্ষণীয় বিষয়, গাড়ির আয়নাতেও তার প্রতিচ্ছবি দেখা যায়নি। সূর্য সেগুলি লক্ষ্য করেনি যদিও। আমি গাড়ি চালানোর পর বললাম, জঙ্গল চত্বর থেকে বেরোনোর পরপরই মাংসের প্যাকেটটা ফেলে দিস রে। কোনো কথা নয়, যা বলছি তাই করবি। আমার কথা মতো মাংসের প্যাকেটটা সূর্য ফেলে দিল। আসলে ও একটু আমাকে ভয় পায়। তারপর ওকে সব বললাম যে ওই মহিলা যিনি আমাদের গাড়িতে উঠেছিলেন তিনি মৃতা। পরের দিন হোস্টেলে ফেরার পর থেকে আমাদের ধুম জ্বর। সূর্য তার কয়েকদিন পরে বাড়ি চলে গেল ঠিকই, আমি ওঝার কাছে গিয়েছিলাম।
তিনি আমাকে ঝাড়ার পর আমি সুস্থ হই। তারপর আমার রুমে দুজন প্রথম বর্ষের স্টুডেন্ট এলো। ওরাই ছিল আমার নতুন রুমমেট বর্তমানে। ললিতার মামা বললেন, তারপর বাড়িতে এসে তোর মামা কী হারে যে লাঠির বাড়ি খেয়েছিল। বলল, থাক না মা ওইসব কথা। আমার প্রিন্সেস ওর মামার ভূতের বিশ্বাস করার কারণ জানতে চেয়েছে, ওটুকুই জানো। বন্ধু, ছোট্ট মেয়ে বর্ষা, বয়স 14। ছোটবেলায় থেকে সে খুব জেদি, তাই তাকে খুব ধমক শুনতে হতো এবং কোনো দিন সে মারও খেত তার মা বাবার কাছে। সে ধীরে ধীরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু কাউকে সে বুঝতে দিত না। সবসময় মুখে একটি মিষ্টি হাসি রাখতো, হাসি খুশি থাকতো এবং এমন ভাব রাখতো যেন তার কোনো চিন্তাই নেই। যত দিন যায় ততই সে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়তে থাকে। কেউ ওকে মন দিয়ে ভালোবাসতো না। ওর বান্ধবীরা ওকে শুধু ব্যবহার করতো। মা বাবা ওকে ভালোবাসলেও এক প্রকার অবহেলা করতো। দিন দিন ও কেমন একটা খিটখিটে হয়ে যাচ্ছে। সহজে কারোর সাথে কথা বলতে চায় না, সবসময় নিজের মনেই কথা বলে। জিজ্ঞেস করলে বলে ওর নাকি একটা বন্ধু আছে, তার নাম রবার্ট। দিন দিন ওর খাওয়ার পরিমাণ কমে যাচ্ছে। ওর মা বাবা ভাবতো যে রবার্ট হয়তো বর্ষার কাল্পনিক বন্ধু। একদিন সকালে বর্ষার মা লীলা লক্ষ্য করলো তার হাতে আঘাতের চিহ্ন। সে ভাবলো বর্ষা তাকে আঘাত করেছে বোধহয়। সে রাগে ফোনের চার্জারের তার দিয়ে বর্ষাকে মারতে শুরু করলো। বর্ষার চোখ থেকে আর জল বেরোয় না ব্যথার আর্তনাদ। সে চুপচাপ অত্যাচার সহ্য করে, কারণ সে জানে সে যে আসলে কাজটা করেছে তার নাম নিলে সে আরও মার খাবে। সেদিন দুপুরে লীলা রান্না করেছিল। এমন সময় জানলার কাছে প্রতিচ্ছবিতে দেখতে পায় ঠিক তার পেছনে একজন কালো টুপি, কালো কোট প্যান্ট পরে, লম্বায় বোধহয় 8 ফিট হবে, হাতে লাঠি ধরে দাঁড়িয়ে আছে। এরকম প্রায় দিনই ঘটে লীলার সাথে। একদিন লীলা বর্ষাকে বলল, বর্ষা, তোর ওই রবার্টের ছবি আঁকাতো। বর্ষাটি হুবহু ওই কালো টুপি, কোট প্যান্ট, হাতে লাঠি নিয়ে ধরে থাকা 8 ফিট লম্বার লোকটির ছবি আঁকালো। রাতে বর্ষা আপন মনে কথা বলে যাচ্ছে, না আমি পারবো না রবার্ট, ওরা আমার মা বাবা। ওরা তোমার অজ্ঞাত স্বর। ওরা তোমার মা বাবা হলেও তোমাকে যে মারে সেটা কি ঠিক বলো? বর্ষা বল, কিন্তু বলে আমি ওদের মারবো, অসম্ভব রবার্ট। পরের দিন সকালে বর্ষার মা উঠে দেখলো বর্ষার বাবার বুকে চাকু বিদ্ধ। সে ইহলোক ত্যাগ করেছে। তার চোখের পাতা খোলা ছিল ঠিকই, কিন্তু চোখের জায়গায় গর্ত, ফাঁকা। সে কান্নায় ভেঙে পড়লো। এমন সময় সে লক্ষ্য করলো মেঝেতে বর্ষা অজ্ঞান হয়ে পড়ে আছে। পাশে চিরকুটায় রক্ত দিয়ে লেখা, পরবর্তী পাখি আপনি, ইতি রবার্ট। বর্ষার বাবার মৃত্যুর 15 দিন পর। বর্ষা, এই মুখ পুরি, আয় এদিকে। বর্ষার মা বলল, বলো মা, ডাকছিলে যে? হ্যাঁ হতচ্ছাড়ি, তুই কোথায় গেছিলিস? জিজ্ঞাসা করলো বর্ষার মা। রবার্টকে স্টোর রুম। তোকে বলেছি না রবার্ট তোর কল্পনা মাত্র। তোর বাবাকে খুন করেছে আমাদের প্রতিবেশী রাজু। ও তো এমনিতেই পাগল ছিল, সবসময় বলতে যে সহজবাবু নাকি মরার কিছুক্ষণ পরেই রাজুর সাথে দেখা করতে এসেছিলেন, এক রাত ছিলেনও। আচ্ছা বুঝেছি, রবার্টের অস্তিত্ব আসলে নেই। বর্ষা মুখে বলল ঠিকই, কিন্তু সেই ব্যাপারটাকে মানতে পারল না, কারণ সে যতক্ষণই দুঃখের মধ্যে থাকতো একমাত্র রবার্টই তার সঙ্গী হিসেবে তাকে খুশি করতো।